জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জে.এম. কাদের বলেছেন, ৭ই জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি, তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচন সফল করতে কাজ করে যাচ্ছে। শুধু তারা নয়, আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করতে প্রস্তুত ছিল। অনেকটা চাপে পড়ে, অনেকটা বাস্তবতা মেনে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে জে.এম. কাদের এ দাবি করেন। রাজনীতি করব গলায় মালা নেওয়ার জন্য, না হলে মালা থাকবে না, অথবা রাজনীতি করব না। কিন্তু এখনকার রাজনৈতিক চরিত্র পরিবর্তন হওয়া শুরু করেছে, এটা আমি লাস্টের দিকে সম্ভব বলে বলবো। সেটা হলো, এখন আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এই ধরনের রাজনীতির দিকে দেশ এগিয়ে যাচ্ছে। গত বছরের 12ই নভেম্বর অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় জাতীয় পার্টির নেতারা নির্বাচন বর্জনের পক্ষে মতামত দেন। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ভোটে অংশ নেয় দলটি। মাত্র 11টি আসনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি। দলের তৃণমূলের নেতাদের মতামত উপেক্ষা করে কেন নির্বাচনে অংশ নিয়েছিলেন তা বর্ধিত সভায় জানিয়েছেন জে.এম. কাদের। এ সময় তিনি নির্বাচনের আগের পরিস্থিতিও ব্যাখ্যা করেন। নির্বাচনের মনোনয়ন নিয়ে কোনো বাণিজ্য হয় না, এটা কথা উঠেছে। মনোনয়ন বোর্ডে সিনিয়র সমস্ত নেতাকে রাখা হয়েছে, যে চেয়েছে তাকে রাখা হয়েছে, এবং সেই জেলার যে প্রধান ছিলেন, জেলা সভাপতি অথবা আহ্বায়ক, তাকেও রাখা হয়েছিল, এবং আমি তাদের মতামতের ভিত্তিতে সমস্ত মনোনয়ন দিয়েছি। কোনো মনোনয়ন আমি নিজের ইচ্ছায় দেই নাই। কাজে মনোনয়ন বাণিজ্যের প্রশ্ন আসে না, কিন্তু সেগুলো প্রচার করা হয়েছে। আমার এগেনস্টে দুর্নীতি দমন কমিশন মামলা দেওয়া হবে। আমি কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করেছি, আর সরকারের কাছে 200 কোটি টাকা খেয়ে মেরে দিয়েছি, পার্টিকে বিক্রি করে, এবং পার্টির লোককে জবাই করেছে, মাঠে ছেড়ে দিয়ে জবাই করেছে। কোনো লোককে আমি জোর করে ছেড়ে দেই নাই, কোনো পয়সা দেবো এই কথা কোনো ক্যান্ডিডেটকে বলি নাই। সমস্ত ক্যান্ডিডেটকে আমি জিজ্ঞাসা করেছি, তোমাদের কি ইলেকশন করার মতো অর্থ আছে? সবাই বলেছে আছে। সামর্থ্য আছে? হ্যাঁ আছে, ইলেকশন করব। তখনই ইলেকশনে দেওয়া হয়েছে, এবং তারা ইলেকশনে গিয়ে অনেকেই, আমি সবার কথা বলবো না, অনেকেই আমাদের এখান থেকে একবার টাকা চেয়ে যে ওখানে গিয়ে ওখানকার ক্যান্ডিডেটদের সঙ্গে দর কষাকষি করেছেন। এটা আমাকে ওখানকার ক্যান্ডিডেটরা বলেছেন। আমরা ইলেকশন করেছি এর আগে 2001 পর্যন্ত, 2096, 2001, 91 একক নির্বাচন করেছি। সে সময়ও আমরা জানতাম 40 থেকে 50 জন আমরা জাতীয় পার্টির ক্যান্ডিডেট ফাইট করতে পারবে। আর বাকিদেরকে আমি ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিলাম, বাকিদেরকে কেন দিচ্ছেন? বলে আরে পোস্টার লাগায় ঘোরাঘুরি করবে, জাতীয় পার্টির নামটা থাকবে। এবারও আমরা সেটাই আশা করেছিলাম, কিন্তু ওনারা পোস্টারও লাগান নাই। ওনারা কাজের মধ্যে অনেকে করেছেন প্রকাশ্যভাবে জ্ঞান দরবার করে, দর কষাকষি করে বিক্রি করেছেন অনেকে। আবার কিছু হয়তো টাকা পয়সা পেয়ে আমাদের বিরুদ্ধে টেলিভিশনে এসে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। আন্দোলন করতে নেমে বিএনপি কিছু ভুল করেছে দাবি করে জে.এম. কাদের বলেন, বিএনপিকে নির্বাচনের বাহিরে রাখতে সরকার কৌশল নেয়, সেটি বুঝতে ব্যর্থ হয় বিএনপি। 2023 সালের 28শে অক্টোবর নয়াপল্টনের সমাবেশের দিন পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপি কিছু ভুল করে ফেলল, তারা ফাঁদে পড়ে গেল। তারা বলে আমি না গেলে নাকি নির্বাচন হতো না। বিএনপি জামায়াতের নিজেদের দোষ ঢাকার জন্য আমার ওপরে দোষ দেয়। আমরা নমিনেশন দিলাম, আপনারা সাবমিট করলেন, উইথড্রলের ডেট চলে গেল, আমরা মাঠে প্রার্থী চলে আসলো। তখন পর্যন্ত আমাদের দর কষাকষির ফলাফল শূন্য। শুধু একটা দিন আমাদের বাকি থাকলো, 16ই ডিসেম্বর। 17ই ডিসেম্বর আমাদের প্রতীক বরাদ্দ, এটা আমরা ধরে রেখেছিলাম, প্রতীক বরাদ্দ না করলে নির্বাচনে যেতে পারবে না। 16ই ডিসেম্বর রাত্রে আমাদেরকে 26টার একটা তালিকা দেওয়া হলো, যে তালিকায় আমাদের এ পর্যন্ত নেগোসিয়েশন সময় 100 তালিকা, 70 তালিকা, 40 তালিকা, 50 তালিকা প্রায়োরিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম।
জাতীয় পার্টি ভোট বর্জনের সিদ্ধান্ত নিলেও চাপের মুখে তা পাল্টাতে বাধ্য হয়। কোন্দল করে দল ভেঙে দেওয়া হবে এমন পরিস্থিতি তৈরি করা হয়। 16 তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি, সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না। 17 তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম। তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষটা আমি ডিটেইলভাবে বলবো না, সেটা আপনারা বুঝে নেবেন। পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে। আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয়, যারা থাকবেন না তাদের নেতৃত্বে নেওয়া হবে। এবং সেটাতে আমাদের আলাপ আলোচনা করে আমরা যেটা বুঝলাম, তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো, যাতে করে ভবিষ্যতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না। সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ২৬ জনের তালিকা দেওয়া হলো, কিন্তু আওয়ামী লীগ যেখানে জাতীয় পার্টির প্রার্থী দিল সেখানে স্বতন্ত্র পাওয়ারফুল প্রার্থীও রেখে দিল। শুধু কয়েকটি আসনে নিরপেক্ষ নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন, সরকার যাকে পাশ করাতে চায় তাকে পাশ করানো হয়েছে। আমাকে হারানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। নির্বাচনে ঢাকা 18 আসনে স্ত্রী শেরিফা কাদেরকে প্রার্থী করা নিয়ে জাতীয় পার্টিতে যে বিরোধ তৈরি হয়েছে তা নিয়েও কথা বলেন জিএম কাদের। 10টি আসনের চেয়ে উত্তরার এই আসন বেশি গুরুত্বপূর্ণ, তাই দলের শক্তিশালী অবস্থানের জন্য আমার স্ত্রীকে প্রার্থী দিয়েছিলাম বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এখন প্রশ্ন আসলো, আমি আমার স্ত্রীর জন্য দল বিক্রি করে দিয়েছি। আমি একটা কথা বলতে চাই যেটা আগে কোনো সময় বলিনি। উত্তরা আমি বসবাস করি 30 বছরের বেশি সময় থেকে, এবং সম্পূর্ণ সময়টা আমি উত্তরা যখন থাকতাম তখন আমি রাজনীতি করতাম। আমি এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম উত্তরা থেকে। সমস্ত দলের লোক আমাকে চিনত। আমি রাস্তায় হেঁটে গেলে আমি 2018 সালে উত্তরা থেকে নির্বাচন করার জন্য ইলেকশন ক্যাম্পেইন পর্যন্ত করেছিলাম। তার আগেও আমি ইলেকশন করার চেষ্টা করেছিলাম। আরেকটা কথা বলা হয়েছে আমার, যেটা পরবর্তীকালে আমি জয়েস ভ্যালি এবং তাদের থেকে শুনলাম, যে আমাদের লোকেরা বলেছে যে আমার স্ত্রীকে হঠাৎ করে এনে আমি একেবারেই প্রেসিডিয়াম মেম্বার বানিয়ে দিয়েছি। আমার স্ত্রী 2010 সালে 16ই জুন আমার নেতা আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের চিঠির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দলে যোগদান করেছেন 2010 সালে। তারপর থেকে এই দলে ছিলেন। আমি আসার পরে বেশি করে অ্যাক্টিভ করেছি তাকে দুটো কারণে। একটা হলো লালমনিরহাটে আমার কনস্টিটিউয়েন্সি ছিল, সেখানে আমি যেতে পারি নাই, সেখানে আমার ভাই সেখানকার কমিটি করেছে সম্পূর্ণভাবে সফলভাবে, জেলার একটা কাউন্সিল করে সেখানে কমিটি করে, এবং আমাদের দলের সাংস্কৃতিক পার্টি যেটা কোনো সময় সেমন কার্যকর ছিল না সেটাকে সে কার্যকর করেছে। তার প্রেক্ষিতেই তাকে আমি নয়, আমাদের সঙ্গে যারা সিনিয়র নেতা ছিলেন তারা তাকে প্রমোশন দিয়ে প্রেসিডিয়াম মেম্বার করেছেন। আওয়ামী লীগ প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র কায়েম করছে বলে মন্তব্য করে জিএম কাদের বলেন, জনগণ ভোট দিতে চায় না, এটা হচ্ছে বিরাজনীতিকরণ। এসব করে আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে। তিনি বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে কথা বলে যাচ্ছি, কিন্তু আমাদের স্পেস দেওয়া হচ্ছে না। ক্ষমতা সব এক কেন্দ্রিক, এভাবে চললে দেশে কোনো দলই টিকবে না। এখন এমন অবস্থা করা হয়েছে যে রাজনীতি করলে হয় ফুলের মালা, না হয় ফাঁসির দড়ি গলায় নিতে হবে বলে মন্তব্য করেন সংসদের বিরোধী দলীয় নেতা। তারা আমাদের মতো দলকে গৃহপালিত বিরোধী দল যদি আমরা হতে চাই তাহলে তাদের কোনো আপত্তি নাই। কাদের সাহেবকে বিশ্বাস করি না, উনি গৃহপালিত হতে রাজি হবেন না। কাজেই পচা সরা মরা এগুলোকে নিয়ে, আবর্জনা নিয়ে ওনারা গৃহপালিত বিরোধী দল তৈরি করার চেষ্টা করছেন, এবং সেখানে টবের মধ্যে গাছ, মাটির ভিতরে যার শিকড় নেই সেই সমস্ত দলকে ওনারা সামনে রাখবেন। কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই, যারা এইসব দলের দিকে ঝুঁকে যান তাদের পরিণতি কি হয়েছে এবার ইলেকশনে দেখেছেন। কিংস পার্টিগুলো কি হয়েছে, এগুলো তো কথা ছিল গৃহপালিত বিরোধী দল হবে, তাদের অবস্থান কি? 14 দলীয় জোটের কি অবস্থান? আর যারা মিত্র ছিলেন আওয়ামী লীগের গৃহপালিত মিত্র, সেই মিত্রদের কি অবস্থা হয়েছে? তারা হারিয়ে গেছে। তখন মানুষে চরমপন্থার দিকে, তখন রাজনীতি হবে হয় মালা না হয় ফাঁসির রশি। এটা যারা গ্রহণ করতে পারবে তারা এই রাজনীতি সাকসেসফুল হতে পারবে।
7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 3.5 মাসের মাথায় এসে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।